আসসালামু আলাইকুম আমার প্রিয় পাঠক পাঠিকারা। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সোহান ভয়েস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। মানে কি বলছে এসব? বলছি সেটা করো। তারপর জয় আর কিছু বলার সাহস পেল না, কারণ রিমি এখনো রেগে আছে। জয় শার্ট খুলিয়ে রিমির হাতে দিল। তারপর রিমি আমাকে সাথে করে কলেজের বাথরুমে নিয়ে আসলো। আমাকে এখানে নিয়ে আসলে কেন? এত কথা বলিস কেন? যা ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে এই শার্টটা পরে নে। তারপর রিমির থেকে শার্টটা নিয়ে বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে বের হতেই দেখলাম রিমি দাঁড়িয়ে আছে। এখন চলো। কোথায় যাব? মার্কেটে। এখন? কেন, তোর কোনো সমস্যা? না, আমার কি সমস্যা হতে যাবে। তারপর রিমির সাথে সেখান থেকে চলে এলাম। কলেজ থেকে এসে একটা রিক্সা নিয়ে দুজনে রওনা দিলাম। দুজনেই চুপচাপ বসে আছি। এমন সময় রিমি বলল, তুই কোনো কিছু প্রতিবাদ করিস না কেন? কে বলল প্রতিবাদ করি না? আজ যে হলো সেটা। এটা তো আমাদেরই দোষ ছিল। তাই বলে এতগুলো কথা শোনাবে? সেটা তো তুমিও বলো। তোর সাথে কথা বলে পারবো না। তারপর মার্কেটে যেয়ে শার্ট প্যান্ট আমাকে কিনে দিল। মেয়েটা যতটা রাগী তার থেকে অনেক সরল। বিল দেওয়ার সময় অনেক জোর করার পরও আমি বিলটা দিতে পারলাম না, কারণ রিমি নিজেই আজ সব টাকা দিল। তারপর সেখান থেকে বাসায় চলে এলাম। এসে খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। রাতে ফেসবুকিং করছিলাম, হঠাৎ করে রিমির কথা মনে পড়তেই কল করলাম। কেমন আছো? আরে আমি রোদ। কি কুত্তা? তার মানে তুই এতদিন এইসব কথা বলেছিস? কেন, অন্য কেউ বলার ছিল বুঝি? তোর বুঝতে হবে না। কাল তুই আগে কলেজে আয়, তারপর তোকে দেখাচ্ছি কার কত জন্ম হয়েছিল। কেটে দিল। আমিও আর কিছু না বলে সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার খালাতো বোন আন্টি ও সুমি আমাদের বাসায় এসে হাজির। তারপর তাদের সাথে কিছু কথা বলল। কলেজের দিকে রওনা দিলাম। কিন্তু কলেজে যাওয়ার পর সারাক্ষণ রিমিকে খুঁজলাম, কাউকে পেলাম না। বুঝতে পারলাম হয়তো কলেজে আসেনি। ভাবিকে কল করলাম যে ভাবি রিমির কি হয়েছে, আজকে কলেজে আসলো না কেন। কিছুক্ষণ পর ভাবি আবারও আমাকে কল দিয়ে বলে রিমি একটু অসুস্থ, তাই আজ কলেজে আসতে পারেনি। তারপর জয়কে সাথে নিয়ে কাজ করে বাসায় চলে আসলাম। তারপর জয়ের কাছে শুনলাম সামনে নাকি আমাদের কলেজের নবীনবরণ অনুষ্ঠান। পরের দিন সকালবেলা কেউ আমাকে ঘুম থেকে ডেকে উঠলো। তারপর তাকিয়ে দেখি সুমি দাঁড়িয়ে আছে। কিরে, ডাকছিস কেন? এখন কেউ ঘুমাই, উঠ তাড়াতাড়ি। আমি ঘুমাই, তুই যা এখন। যাব না। না গেলে আমিও আন্টিকে বলে দিব তোর আর সজলের, মানে ওর বিয়ে রিলেশনের কথা। এই না ভাইয়া, আমার এত বড় ক্ষতি করিস না। তাহলে এখন তুই যা। তুই ঘুমা কুত্তা। তারপর কিছুক্ষণ ঘুমিয়ে উঠলাম। আজ কলেজ বন্ধ, তাই আর কলেজে সেটি হলো না, গান অনুষ্ঠান তাই। তারপর নিচে যে খাবার খেয়ে আন্টিদের সাথে আড্ডা দিতে লাগলাম। তারপর আড্ডা দেওয়া শেষে আমি আমার রুমে আসার সময় ভাবি বলেও শুনলাম যে ভাবি আমার আর রিমির কথা সম্পর্কে বলছে। তারপর আমিও তাদের সাথে যোগ দিলাম। রিমি আর আমার কথা শুনে সুমি আমাকে খেপাতে লাগলো। বেশি কিছু না বলে মাথায় দুইটা চড় মেরে আমার রুমে আসলাম। ভাবতে লাগলাম যে কাল অনুষ্ঠানে কলেজে যে রিমিকে আমার আসল পরিচয় এবং রিমিকে ভালোবাসি কথাটা বলবো, মানে প্রপোজ। তারপর রিমির কথা ভাবতে ভাবতে রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে রিমির দেওয়া সেই কাপড় পরে নিচে আসতে সুমি বায়না ধরেছে আমার সাথে আমাদের কলেজে অনুষ্ঠানে যাবে। আর পড়াশোনা করে সত্ত্বেও বাবি আর আম্মুর সাথে পেরে উঠলাম না। তারপর আর কি, সুমিকে বললাম যে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে গাড়ির কাছে আসতে। আমি গাড়ির কাছে গেলাম। তারপর গাড়ির ভিতরে বসে আছি। কিছুক্ষণ পর দেখলাম সুমি আসলো। তারপর গাড়িতে এসে পিছনের সিটে বসলো। তারপর আমি বললাম যে ওই আমি কি তোর ড্রাইভার, সামনে এসে বস। সরি, দাঁড়া আসতেছি। আচ্ছা, রিমিকে কি দেওয়া যায়? গিফট নাকি প্রপোজ? দুটোই। রিং দিতে পারিস? ওই আমি কি এখন কি বিয়ে করবো যে রিং দিব? তাহলে খড়ি দিতে পারিস? এটা কিনেছি। তারপর সারাটা রাস্তা সুমির সাথে গল্প করতে করতে আসলাম। কলেজে আসতেই গাড়িটা এক পাশে পার্ক করার পর অনুষ্ঠানের দিকে এগিয়ে গেলাম। লক্ষ্য করে দেখলাম আব্বু আর প্রিন্সিপাল স্যার নেই। বুঝতে দেরি হলো না, তারা এখন প্রিন্সিপাল স্যারের রুমে বসে আড্ডা দিচ্ছে। সেদিকে আর না গিয়ে সুমিকে সাথে করে নিয়ে রিমিকে খুঁজতে লাগলাম, কিন্তু খুঁজে পাওয়া তো দূরের কথা, তার গন্ধটাও পাচ্ছি না। তারপর সুমির সাথে কথা বলতে লাগলাম। সুমিও এমন এমন কথা বলে যে না এসে দেখা যায় না। সুমির সাথে মজা করছি, হঠাৎ দেখলাম রিমিকে। আজকে মনে হচ্ছে অন্য এক রিমিকে আমি দেখছি। পরনে নীল শাড়ি, খোলা চুল, হাত ভর্তি হরেক রকমের চুড়ি, হালকা লিপস্টিক, এক কথায় আকাশ থেকে নেমে আসা কোনো নীল পরি। আজ মন চাইছে জড়িয়ে ধরে আদর করি। মনে মনে ভাবছি তখন
আমাদের পাশ কাটিয়ে রিমি চলে যেতে লাগলো। আমি একটু অবাক হইনি, কারণ ও আগে থেকে এমন। আমি দৌড়ে গেলাম, কিন্তু আমাকে দেখে অন্যদিকে চলে যেতে লাগলো। এমন ব্যবহার দেখে মন চাইছিল চুল ধরে আচ্ছা কয়টা দেই। এমন সময় চুল ধরে কাছে নিয়ে আসলাম রিমিকে। এভাবে সবার সামনে কাছে টেনে আনায় ওর চেহারা স্পষ্ট ভয় দেখা যাচ্ছে, কিন্তু ওর এমন অবস্থা দেখে নিজের অনেক ভালো লাগছিল। তবে রিমি বারবার ছুটতে চাইছিল, কিন্তু আমার শক্তির সঙ্গে পেরে উঠল না। হঠাৎ মনে পড়লো কলেজে আমরা এখন, তাই রিমিকে ছেড়ে দিলাম। রিমি আমার থেকে সরে গিয়ে সুজুরে করে একটা থাপ্পড় মারল। প্রতিদিন যেভাবে থাপ্পড় দেয় একদম তার ব্যতিক্রম। থাপ্পড় মারার পর বলতে লাগলো, কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? আমি তোকে কত ভালো ভাবতাম, আর তুই কি না? যদি তুই আমাকে ভালোবাসবি না, তাহলে কেন আমাকে ভালোবাসার স্বপ্ন দেখাতি? তুই জানিস তোর জন্য আমি সবাইকে কত মিথ্যে বলতে হয়েছে, আর তুই কিনা একটা মেয়ের সাথে বসে হাসাহাসি করছিস। তাছাড়া তোর মতো ফকিরের বাচ্চা কি বা করতে পারে? সেই দিন মেয়েটা ঠিকই বলেছিল যে তোরা কলেজে আসিস শুধু বড়লোক বাবার মেয়ে পটাতে। কথাগুলো একেবারে বলল। রিমির কথা শুনে কিছুটা অবাক হলাম। কিছুটা বললে ভুল হবে, অনেকটাই অবাক হয়েছে। আশেপাশে তাকিয়ে দেখলাম কিছু ছেলে মেয়ে আমার প্রতি বাজেভাবে তাকিয়ে আছে। হঠাৎ চোখ পড়লে আব্বুর উপরে। আমি স্পষ্ট বুঝতে পারলাম আব্বুর চোখ রাগে লাল হয়ে গেছে, কিন্তু আমি বুঝতে পারছি না আমার এখন কি করা প্রয়োজন। মাথা নিচে করে আবারও আব্বুর দিকে তাকিয়ে দেখলাম প্রিন্সিপাল স্যারের সাথেই কথা বলে আব্বু চলে গেল। ওই কুত্তার বাচ্চা, কথা বলছিস না কেন? এইসব করতে আসিস কলেজে, তাই না? আর আজকে আপুকে বলে দিব যেন তোর মতো ফকিরের বাচ্চাকে তাদের ড্রাইভার যেন না রাখে। অনেকক্ষণ সুমি আমাদের কথা শুনছিল। ওর দিকে তাকাতেই কেন জানি লজ্জা লাগছে। মেয়েটা কে? রিমি। কি হাসতে হাসতে কথা বলছিস? আমার মন চাইছে তোকে। এই মেয়ে, অনেক সময় ধরে তোমার এমন আচরণ দেখছি। কিছু না জেনে না বুঝে অন্যের প্রতি কিছু মন্তব্য করা একটি ভদ্র মেয়ের ব্যবহার হতে পারে না। কি বলতে চাও তুমি? আমি বাজে? তুমি যেটা মনে করো। তুমি আমাকে চেনো না? আমি কে? আর ওই ছোট লোকটার জন্য আমাকে মারলে? তুমি আমাকে চেনো? আমি কে? চুপ, একদম চুপ। তুমি কি মনে করেছো ও সামান্য একটা ড্রাইভার? সেটা ছাড়া আর কি বা হবে? আর তুমি এত কথা বলছো কেন? জানো আমি ওকে কেন মেরেছি আজ? ওকে মেরেছি শুধু তোমার জন্য। সেটা আমি আগেই বুঝতে পেরেছি। কেন, কি মেরেছো? কিন্তু ওকে চেনো? রোদ আসলে কে? সুমি, তুই চুপ কর। তুমি মানে? হ্যাঁ তুই। আমি রোদের খালাতো বোন। আর তুমি আদৌ কি জানো রোদকে? কে তার বাবা? না। এই অনুষ্ঠানের প্রধান অতিথি কে সেটা জানো? আমার আপুর শ্বশুর। তোমার আপুর শ্বশুর কিন্তু রোদের কে সেটা জানো? তিনি রোদের বাবা। আর তুমি ওকে কি বলছিল? ড্রাইভার। হাউ ফানি! আমি তোমার কথা শুনে খুশি হয়েছিলাম যে তুমি আঙ্কেলের টাকা কেনা, বরং তুমি রোদকে ভালোবাসো। কিন্তু আজকে কি দেখলাম! ছি! রোদ, আমি গাড়িতে গেলাম, তুই তাড়াতাড়ি আয়। কথাগুলো বলেই সুমি চলে গেল। জানো রিমি, তোমাকে নতুন করে ভালোবাসি কথাটি বলতে চেয়েছিলাম, কিন্তু আমার কপালটা এতটাই খারাপ যে তুমি আমাকে ভুল বুঝলা। সে যাই হোক, তোমাকে আর কখনো বিরক্ত করবা না। তোমার জন্য একটা গড়ে এনেছিলাম, ভালো লাগলে রেখে দিও। ভালো থেকো, আর পারলে আমাকে মাফ করে দিও। কথাগুলো একেবারে বলে চলে আসলাম। গাড়িতে উঠে কেন জানি কান্না করতে ইচ্ছে করছিল, কিন্তু একটা বাধা আমাকে কান্না করতে বারণ করেছিল। সরি ভাই, আমার জন্য এত কিছু হলো। আরে, এখানে তোর কোনো দোষ নেই। আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা। আরে পাগলি, কান্না করছিস কেন? যা হবার তা হয়ে গেছে। তারপর সেখানে না থেকে বাসায় চলে আসলাম। সুমি আমার ফোনটা নিয়ে যা। ঠিক আছে। সুমি চলে যাওয়ার পর আমি গাড়িটা পার্ক করে বাসায় ঢুকতে যাব, তখন আব্বু কেমন ভাবে দেখবো ভাবতেই পারেনি যে কিনা শুরু থেকে আমার গায়ে একটা আসর অব্দি দেয়নি, আজ সেই কিনা আমাকে মারলো। অবাক হয়ে আব্বুর দিকে তাকালাম, তখন আব্বু বলতে লাগলো, আমি তোকে কি ভেবেছিলাম আর তুই কি হয়েছিস সেটা আমি ভাবতেও পারছি না। কিন্তু আব্বু। চুপ, একদম চুপ। তোর মুখে আর কখনো আমি আব্বুটা শুনতে চাই না। বেরিয়ে যাই এই মুহূর্তে আমার বাসা থেকে। কি বলছো এসব? আমি কারোর কোনো কথা শুনতে চাই না। ঠিক আছে, তাই হবে। চলে যাচ্ছি তোমাদের থেকে। জানি না আর দেখা হবে কিনা, তবে যেদিন তুমি তোমার ভুল বুঝতে পারবে সেদিন আর আমাকে তোমাদের কাছে পাবে না। ভালো থেকো আম্মু, তুমি আব্বুর যত্ন নিও, আর নিজেরও। কথাটি বলে বাসা থেকে বেরিয়ে এলাম। আজ নিজেকে অনেক বেশি অসহায় মনে হচ্ছে। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আর মনে মনে অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে। আব্বু, তুমি
নিজেই যদি আমাকে ভুল বুঝো, তাহলে রিমি আমাকে কেন ভুল বুঝবে না? রিমির প্রতি অনেক রাগ হচ্ছে, কোনো কারণ না জেনেই আমার উপর ভুল সিদ্ধান্ত নিল। আর রিমি, তোকে তো আমি কখনো ক্ষমা করব না। এরকম হাজার প্রশ্ন আর দ্বিধা কাজ করতে লাগলো। মন চাইছে নিজেকে শেষ করে চিরতরে না ফেরার দেশে চলে যাই। নিজেকে শেষ করে দেওয়ার জন্য চলে এলাম বরগুনা ব্রিজের কাছে। কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না। শুনেছি ছেলেদের নাকি কান্না করতে নেই, কিন্তু তারা কান্না করে নিজের ভিতরে সততা যখন মরে যায়, তখন তাদের কেমন লাগে সেটা শুধু ছেলেরাই বুঝতে পারে। অনেক ছেলেই আছে যারা এমন কষ্ট সহ্য করতে না পেরে মৃত্যুকে আপন করে দেয়। আমাকে করতে হবে, কারণ এর পৃথিবীতে যারা আপন ছিল তারাই আমাকে পর করে দিচ্ছে। আর পর কিভাবে আমাকে ভালোবাসবে? মনে পড়লো সবাই আমাকে ছেড়ে দিয়ে ভালোই তো করছে, তাদেরকে তো আমি দেখাতে পারি আমি নিজেও কিছু একটা করতে পারি। কিন্তু কি আমাকে সাহায্য করবে? ফোনটাও সাথে নিয়ে আসিনি যে কাউকে কল করব। তখন জয়ের কথা মনে পড়লো। তারপর সেখান থেকে জয়ের বাসায় চলে গেলাম। জয়ের বাসায় কলিং বেল বাজাতে জয় দরজা খুলে দিল। রোদ তোকে আজ এমন দেখাচ্ছে কেন? আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি। মানে কি বলছিস? তুই আগে রুমে আয়। তারপর রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে সোফায় বসার পর সব খুলে বললাম। রিমি এমনটা আদৌ করতে পারলো? মন চেয়েছিল মরে যেতে, গেছিলাম ব্রিজের উপরে। চলে যেতে চেয়েছিলাম না ফেরার দেশে। আর একবার এই কথা বললে তোকে মেরে ফেলবো। তুই আর কি মারবি? নিজের ভিতরে যে মরে গেছি। তুই এখানে বসে থাক, আমি আসছি। কিছু সময় পর জয় আমার রুমে আসলো, সাথে ভাতের প্লেট নিয়ে। এটা খেয়ে নে। না রে, ভালো লাগছে না। বলছি না খেয়ে নে। তারপরে জোর করে জয় খাইয়ে দিল। এখন কি করবি? তোর চাচু কানাডা একটা কোম্পানিতে জব করে। যদি তোর চাচুকে বলে দিতে, তাহলে সেখানে জবের পাশাপাশি পড়াশোনা করতে পারতাম। তুই কি সত্যিই কানাডা যাবি? অন্তত গ্রাজুয়েশন কমপ্লিট করতে হলে আমাকে যেতে হবে। ঠিক আছে, আমি চাচুকে বলে দিচ্ছি। আর তোর তো আগে থেকেই পাসপোর্ট আছে, তাই না? সেটা তো হবে না, নতুন করে লাগবে। কেন? আমি ওই বাসায় আর যেতে পারবো না। কেন পারবি না? জানি না, কিন্তু আমি যেতে পারবো না। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। আর আমার কিছু বৃত্তি পাওয়ার টাকা আছে, সেগুলো তুলতে হবে। আমার সেগুলো তুলে তোকে দিচ্ছি। আর তুই কিছু টাকা লাগে, একটু তাড়াতাড়ি সব ম্যানেজ করে দে। আমি আর এখানে থাকতে পারবো না। শালা, তুই কি আমাকে পর ভাবিস? তুই আমার জন্য, আমার পরিবারের জন্য কি করেছিস সব ভুলে গেছিস? আরে এই বাসাটা যে আছে সেটাতে তোর ভাগ আছে। তার মানে আছে তুই এই বাসার তৈরিতে তোর বাবার কাছ থেকে কত টাকা দিয়েছিস, সেগুলো কি তোর মনে নেই? আর তুই আজ বলছিস তোর থেকে টাকা নিব? দুদিন অপেক্ষা কর, আমি আর আব্বু মিলে সব করছি। ঠিক আছে, কিন্তু কেউ যেন জানতে না পারে। তাই হবে। তারপর সেখান থেকে সে চলে গেল। আমি সেখানে বসে ভাবতে লাগলাম, যার জন্য এত কিছু করলাম সেই কিনা আমার সাথে এমনটা করলো। ওর জন্য আব্বু আমাকে ভুল বুঝলো। আর আব্বু তো জানে আমি রিমিকে ভালোবাসি, তাহলে কেন তিনি এমনটা করলো? মানলাম আমার ভুল করেছি, কিন্তু একেবারের জন্য শুনতে চাইলো না আমি কি করেছি। এখন তো আমি পরিবার থেকে দূরে আছি, কিছুদিন পর হয়তো দেশ থেকে দূরে থাকবো, কিন্তু রিমিকে আমি কখনোই মাফ করব না। আমাকে অনেক বড় হতে হবে। সেদিন তো এসব ভাবতে ভাবতে কেটে গেল। অনেকবার কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু পারেনি এটাই ভেবে যে আমাকে অনেক বড় হতে হবে। পরদিন বিকেলে ছাদে বসে আছি, এমন সময় জয় আর আঙ্কেলকে দেখার পর সালাম দিলাম। রোদ বাবা, আমি আমার ছোট ভাইকে বলে দিয়েছি তুমি সেখানে গিয়ে থাকবে, কিন্তু তুমি যে চাকরির কথা বলেছিলে সেটা এখনো হয়নি। আপাতত তুমি ওর বাসায় থেকে পড়াশোনা করবে। কিন্তু আঙ্কেল, যদি ওনার কোনো সমস্যা হয়? কোনো সমস্যা হবে না, আমি ওকে সব বলে দিয়েছি। যদি কোনো সমস্যা হয় আমরা তো আছি, আমরা ওর সাথে কথা বলে নিব। আর শোন, আমার চাচ্ছে অনেক ভালো, তোর সাথে অনেক ভালো সম্পর্ক হবে, দেখে নিস। ফাস্টফুডের কি হলো? সব হয়ে গেছে, আমি আর আব্বু সেখান থেকে আসলাম। আর রুমে তো সবকিছু আছে, এখন শুধু কিছু জামা কাপড় কিনতে হবে। তাহলে আজ রাতে শপিং এ যাচ্ছি। আর শোন, তোর ফ্লাইট কাল বিকেল 3:30। তোমরা তাহলে কথা বলো, আমি যাই। তারপর আঙ্কেল চলে গেল। আমি যে তোর বাসায় এটা কি কেউ জানে? আবির আর রাহুল জানে, আর ওরা সন্ধ্যার সময় এখানে আসছে। আরে কেউ তো জানে না। না, তবে ভাইয়া জানতে চেয়েছিল। তুই কি বলেছিস? বলেছি, তোর সাথে আমরা কথা বলা হয়নি। ভালো করেছিস, এখন চল নিচে যাই। হ্যাঁ তাই চল। সেখানে না দেখে রুমে চলে এলাম। রুমে এসে দুজনে গল্প করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল।
এখন বুঝতে পারছি জীবনে বন্ধুরা কতটা গুরুত্বপূর্ণ। প্রতিটা ছেলে মেয়ের জীবনটাকে সুন্দর করে পরিচালনা করা এবং বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য বন্ধুরা অনেক অনেক বেশি সাহায্য করে। আর আমার জীবনে এটা বাস্তবে রূপান্তর হয়েছে। যেখানে নিজের পরিবার থেকে আমি বিচ্ছিন্ন, সেখানে বন্ধুরা নিঃস্বার্থের মতো কাজ করে যাচ্ছে। কি রে, কথা বলছিস না কেন? জয়ের কথায় ধ্যান থেকে বাস্তবে ফিরলাম। না, তেমন কিছু না। তাহলে এখন রেডি হ, বের হতে হবে। কিছু তাতে তো রেডি হব। চুপ শালা, আমার যেগুলো আছে সেগুলো পরে নে। আবির আর রাহুল প্রায় চলে এসেছে। ঠিক আছে। জয়ের সাথে আর কথা না বলে ফ্রেশ হতে গেলাম। বাথরুম থেকে শার্ট প্যান্ট পরে রুমে আসলাম। রুমে এসে দেখলাম রাহুল আর আবির চলে এসেছে। তোরা কখন এলি? এইমাত্র আসলাম। আর তুই কি সব ভেবে বলছিস? পারলে আরেকবার ভেবে নে। এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। ঠিক আছে, বাদ দে, এখন চল। এরপর সবাই মিলে একটা মলে চলে এলাম। টুকটাক কিছু কিনে নিলাম। মার্কেট করতে করতে অনেক রাত হয়ে যায়, যার জন্য রাতের খাবার খাওয়ার জন্য একটা হোটেলে যাই। এই একটা বড় হয়ে গেছে। কি? রোদের জন্য তো ফোন কেনা হয়নি। ইস শালা, আগে বলবে না? তার দরকার নেই। কেন? এখন লাগবে না। তাহলে তোর সাথে কন্ট্যাক্ট করব কিভাবে? তোর চাচুর ফোন দিয়ে, আর আমি ওখানে গিয়ে না হয় একটা ফোন কিনে নেব। ঠিক আছে। কথা বলতে বলতে রাতের খাওয়া দাওয়া শেষ করে আবির আর রাহুলকে বিদায় দিয়ে আমি আর জয়ের বাসায় চলে এলাম। সেদিনের মতো আর জেগে না থেকে ঘুমিয়ে গেলাম। পরদিন ঘুম থেকে উঠে দেখলাম রাহুল আর আবির এসেছে। কিরে, তোর এখানে? আজ তো তুই চলে যাবি, তাই বললাম আজ নাই তোর সাথেই থাকি। চল একটু ঘুরে আসি। হ্যাঁ চল, সবাই মিলে ঘুরে এসে তারপরে না হয় তোর সবকিছু গোছাতে শুরু করব। ওদের সবার কথা শুনে আমি কি বলবো বুঝতে পারছি না। কিঞ্চিত পরিমাণ হেসে দিলাম। ওই হাসছিস কেন? না এমনি। চল, তোরা আজ যেখানে বলবি সেখানেই যাব। উঠে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে সকালে নাস্তা করার পর ওদের সাথে ঘুরতে বের হলাম। 12:30 পর্যন্ত ঘোরাঘুরি করার পর জয়ের বাসায় গেলাম। শুধু আমি আর জয় না, সাথে আবির আর রাহুলও। বন্ধুরা অনেক বড় পাওয়া, এজন্য আল্লাহর কাছে এটা আশীর্বাদ স্বরূপ। দুদিন আগে আমার সাথে যা হয়েছে, যার জন্য আত্মহত্যা করতে গিয়েছিলাম, আর আজ বন্ধুদের সাথে ভালোই আছি। সে যাই হোক, অতীত নিয়ে আর কিছু বলার প্রয়োজন নেই। 3টার দিকে বাংলাদেশি বিমানবন্দরের সবাই চলে এলাম। এরপর আঙ্কেলকে সালাম করে বন্ধুদের সাথে কথা বলতে লাগলাম। কথা বলে ভুল হবে, এক প্রকার কান্না করছিলাম। কিছু সময় পর নিজেকে স্বাভাবিক করে বন্ধুদেরকে বিদায় দিলাম। ফ্লাইটে বসে ভাবতে লাগলাম, আজ ওরা না থাকলে আজ হয়তো আমি থাকতাম না। এরপর ফ্লাইটটা কানাডার উদ্দেশ্যে আকাশে উড়াল দিল। হাতে ঘড়ি, মোবাইল না থাকায় কতটা সময় লেগেছে জানি না। আর সেখানে যে জয়ের চাচুর বাসায় উঠলাম। সেখানেও আমি দুজন খুব ভালো বন্ধু পেয়েছি। একটা হলো জয়ের চাচুর মেয়ে তানহা, আর একটা হলো শবনম। ওরা আমাকে অনেক সাহায্য করেছে, ওদেরকে আমি কখনোই ভুলতে পারবো না। এভাবে দেখতে দেখতে প্রায় 5টা বছর কেটে গেল। নিজেকে অনেক সময় অনেকভাবে আবিষ্কার করেছি। উদ্দেশ্য ছিল অনেক বড় হওয়ার। কেরোনা ভার্সিটি থেকে পিএইচডি করে বের হলাম। হঠাৎ করে জয় কল করে বলল আব্বু নাকি স্ট্রোক করেছে। কথাটা শোনার পর মাথার জন্য আকাশ ভেঙে পড়লো। হাত থেকে ফোন পড়ে গেল। বুঝতে পারছিলাম না কি বলবো। ফোনটা তুলে তানহা কথা বলে আমাকে নিয়ে বাসায় চলে এলো। তারপর তানহা আর শবনম দেশে আসার সব ব্যবস্থা করেছে। কিছু সময় পর শবনম আমাকে নিয়ে এয়ারপোর্টে চলে গেল। কথাটা শোনার পর থেকেই মনের ভিতর জ্বর শুরু করে দিয়েছে। ওদেরকে তারপর বিদায় দিয়ে উঠে পড়লাম বিমানে। হঠাৎ অনুভব করি পাশে বসে থাকা এক এক লোক কাঁধে হাত দিয়ে বলল, আমরা চলে এসেছি। এই ছিল আমার জীবনে করে যাওয়া অতীত। এখন বর্তমানে আছি। এয়ারপোর্ট থেকে বের হয়ে সোজা বাসায় চলে এলাম, কারণ আব্বুকে এখন বাসায় আনা হয়েছে। বাসায় আসতে দেখলাম সবাই নিচে বসে আছে, কিন্তু সব থেকে বেশি অবাক হলাম বাসায় রিমিকে দেখে। সেদিকে খেয়াল না করে সবার কাছে একটু এগিয়ে যেতেই আম্মু আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। এতটা সময় আম্মুর সাথে কথা বলা তো দূরে থাক, দেখা করতে পারেনি। অনেক রাগ তোর, তাই না? আজ যদি তোর আব্বু... আম্মু, আমার ভুল হয়েছে, সেটার জন্য আমি সরি, কিন্তু প্লিজ অতীতটা আর মনে করিও না। কোথায় এখন আব্বু? রুমে আছে। ঠিক আছে, আসো আমার সাথে। রুমিকে দেখলাম আব্বু বিছানার উপর শুয়ে আছে, হয়তো ডাক্তার বিশ্রাম নিতে বলেছেন। আব্বুর কাছে গিয়ে বসে তার বাম হাতটা ধরতে চোখ খুলে ফেললো। রোদ। আব্বুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। আব্বু, আমি জানি তোমার এই অবস্থার জন্য আমি দায়ী, এটার জন্য কি মাফ করা যায় না? কোথায় বলার সাথে সাথে আব্বু জড়িয়ে ধরে খেতে দিলেন। আব্বুকে বোঝানোর ভাষা আমার নেই, নিজেও কান্না করে দিলাম। তবে এটা দুঃখের কান্না নয়, বরং আনন্দের। কিছু সময় পর নিজেকে স্বাভাবিক করে আব্বুকে বিশ্রাম নিতে বলে আমি নিজের রুমে চলে গেলাম। অনেকটা অবাক হলাম, কারণ
যে রুমে 5 বছর কেউ থাকে না সে রুমটা এত পরিষ্কার। হয়তো আম্মু পরিষ্কার করতেন, এসব না ভেবে বাথরুমে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখলাম রিমি সোফায় বসে আছে। তবে রিমিকে দেখে বুকের ভিতর কেন জানি না একটা মোচড় দিয়ে উঠলো, যেন আগের থেকে অনেক শুকনো লাগছে আর চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। হয়তো ঠিক মতো খাওয়া দাওয়া করে না। রিমির দিকে তাকিয়ে এসব ভাবছি, অতীতের কথা মনে পড়ছে। মনের ভিতরে রাগের আবির্ভাব ঘটলো। মন চাইছিল রুমে থেকে ধাক্কা দিয়ে বের করে দিই, কিন্তু আব্বুর অসুস্থতার কারণে কিছু বললাম না। রিমির দিকে তাকিয়ে না থেকে ড্রেস পরতে লাগলাম। কেমন আছো? কি হলো, কথা বলছো না কেন? এখনো কিছু বললাম না। আমার উপর এখনো রাগ করে আছো? আমাকে স্পর্শ করার সাহস কোথায় পেলেন? আর আপনি কে? আমি কে মানে? হ্যাঁ, আপনি কে? মনে নেই কি বলছিলেন, বলে গেলেন? রোদ, আই এম সরি, প্লিজ সেগুলো আমাকে ক্ষমা করে দাও। মাফ? সেটাও আবার আপনাকে? কখনোই না। মাপ তো তোমাকে করতেই হবে, আর আমার হারানো ভালোবাসাটাও আদায় করে নিব, দেখে নিও। আর কোনো কথা না বলে রিমি রুম থেকে চলে গেল। আমিও দাঁড়িয়ে না থেকে ড্রেস পরে নিলাম। ড্রেস পরে রুমে এসে বসে আছি, এমন সময় ভাইয়া এলো। ওখানে গিয়ে আমাদের ভুলে গিয়েছিলে তাই না? ভাইয়া কি বলছো এসব? ওখানে গিয়ে যদি তোমাদের ভুলে যেতাম তাহলে ফিরে এলাম কেন? হ্যাঁ, সেদিন আব্বুর প্রতি অভিমান আর রিমির প্রতি রাগ দেখে চলে গিয়েছিলাম, কিন্তু আজ সবার মাঝে ফিরে এসেছি। হ্যাঁ, ওখানে গিয়ে কোথায় ছিলে? তারপর বাকি সব খুলে বললাম, আর তানহার শাবনামের কথা বললাম, কারণ আমার জীবন গঠনের জন্য তারা অনেক সাহায্য করেছে। সব শোনার পর ভাইয়া, তাহলে তো অনেক বড় হয়ে গেছিস, তা এখন কি করবে? দেখি কি করা যায়। ভাই একটা কথা ছিল। কি কথা বল? রিমি এখানে কেন? ও তো এখানেই থাকে। এখানে থাকে মানে? তাহলে শোন, তুই যেদিন বাসা থেকে চলে গিয়েছিলি সেদিন থেকে আব্বু কারোর সাথে কোনো কথা বলেনি, সবসময় চুপচাপ থাকতেন। মাঝে মধ্যে আমাকে আর আম্মুকে বকা দিত। কেন জানিস? আমরা নাকি তোকে আটকানোর চেষ্টা করিনি। এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন রিমি বাসায় আসে। আব্বু রিমিকে দেখে অনেক রেগে গিয়েছিলেন, কিন্তু যখন রিমি আব্বুর পা ধরে মাফ চায় তখন আব্বু আর রেগে না থেকে রিমিকে মাফ করে দেয়। আব্বু আর আমি তোকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তোর কথা চিন্তা করতে করতে আব্বু প্রায় সময় অসুস্থ হয়ে পড়ছেন। তখন রিমি আর আম্মু মিলে আব্বুকে দেখাশোনা করতেন। আর আমি তোর বন্ধুদেরকেও অনেকবার বলেছি, কিন্তু ওরা কখনো তোর নাম্বার ঠিকানা দেয়নি। স্ট্রোক করার আগের দিন আব্বু তোর জন্য অনেক কেঁদেছিল আর অনেক চিন্তা করতেন। আর রিমিকে তো প্রতিদিন প্রতি রাত তোর জন্য কান্না করত। সেই কান্না দেখে আব্বু রিমিকে যেতে দেয়নি। তারপর থেকে রিমি এই বাসায় আছে। ভাইয়ের কথা শুনে চোখ দিয়ে টপটপ করে জল গড়িয়ে পড়লো। ভাইয়ের সাথে কথা বলার পর খাবার খেয়ে আবার রুমে চলে এলাম। এর মাঝে 4 দিন চলে গেল। এখন আব্বু প্রায় সুস্থ। ও, আপনাদের তো বলাই হয়নি, ভাই আর বাবির একটা ফুটফুটে মেয়ে হয়েছে, নাম জ্যোতি, বয়স 4 বছর। জ্যোতিকে নিয়ে ছাদে খেলা করছি, এমন সময় রিমি এলো। তোমার আব্বু ডাকছেন। রিমির কথা কোনো উত্তর না দিয়ে জ্যোতির সাথে খেলা করতে লাগলাম। আমার এমন আচরণ দেখে রিমি আবার বলল, কি হলো, শুনতে পাও না আমি কি বলছি? আপনার আব্বুর সাথে আপনি কথা বলেন, তাতে আমার কি? আর এখন যেতে পারবো না। হয়, আমাকে তুমি আপনি করে বলছো কেন? হুম, সেটা নিতান্তই আমার ইচ্ছা। দেখো, আমি সেই সবের জন্য তোমার কাছে ক্ষমা চেয়েছিলাম, তারপরও কেন আমার সাথে এমন করছো? দেখুন, আর ছাড়ুন। না, ছাড়বো না। আগে বলো মাফ করেছো? মাফ করবো তো আবার আপনাকে? হাস্যকর ব্যাপার। আর এখানে যদি জুতি না থাকতো তাহলে আমি আপনার গাল দুটো আবার লাল করে দিতাম। তাই বলছি, বাচ্চা মেয়েটার সামনে এমন কিছু করতে বাধ্য করবেন না, যেটা করলে যদি ভয় পায়। কথাটা শোনার পর রিমি আমার হাত ছেড়ে দিয়ে পুনরায় বলল, আব্বু মানে তোমার আব্বু তোমাকে ডেকেছেন? আপনি যান, আমি জ্যোতিকে নিয়ে আসছি। তোমাকে এখন যেতে বললো, আর জ্যোতিকে আমি নিয়ে যাচ্ছি। রিমির কথার কোনো উত্তর না দিয়ে নিচে চলে এলাম। নিচে আসতে আব্বু বলল, রোদ, আমার চেয়ে অনেক বয়স হলো, এখন আমি চাই তুমি আর তোমার ভাই কোম্পানির দায়িত্বটা নাও। আব্বু, এখনই এসব করা আমার দ্বারা সম্ভব না। কেন? আগে জানতে হবে অফিসের কাজের ধরন, আমাকে কি কি করতে হবে সেটা আগে জানি, তারপর না হয় দায়িত্ব নেব। ঠিক আছে। এরপর আব্বুর সাথে কিছু সময় কথা বলার পর রুমে চলে এলাম। রুমে আসতে মেজাজটা খারাপ হয়ে গেল, কারণ রিমি আমার রুমে। আপনি কি করছেন? বেরিয়ে যান আমার রুম থেকে। আর একটু প্লিজ, প্রায় সবকিছু গোছানো হয়ে গেছে। বুঝতে হবে না আপনাকে, আমি নিজে বুঝতে পারবো। দেখলাম তো, গত কিছুদিন ধরে একটা কাজও করলে না, আর এখন বলছে সে নিজে গোছাতে পারবে। কথাটি বলে আবারও কাজ করতে লাগলো। আপনার করতে হবে না, চলে যান আমার রুম থেকে।
আরেকটু আছে তো। বলছি না করতে হবে না। ছড় খাবার পর মেয়েটা যেন বাকরুদ্ধ হয়ে গেল, যে নীরবে চোখের জল ফেলতে লাগলো। রিমিকে এমনভাবে দেখতে অনেক মায়া হচ্ছিল, কিন্তু রিমির প্রতি রাগ এবং অভিমানের ফলে আমাকে সব করতে হচ্ছে। এটা নয় যে রিমিকে এখন আমি আর ভালোবাসি না, এখন ওকে ভালোবাসি আর বেসে যাব, কিন্তু অতীতের কথা মনে পড়তে নিজেকে বাধা দিতে ব্যর্থ হয়ে যায়। রিমিকে এভাবে দেখতে নিজের কষ্ট হচ্ছিল, তাই নিজেই রুম থেকে বের হয়ে বন্ধুদের ফোন করে বরগুনা ব্রিজে আসতে বললাম। তারপর ওদের সাথে ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে বাসায় চলে আসলাম। রাতে রুমে বসে আছি, এমন সময় রিমি আসলো। বাসায় কখন এলে? সেটা কি আপনাকে বলতে হবে? আমি কি একটু শুনতে পারবো না? না, পারবেন না। কেন পারবো না? কারণ কোনো কিছু শোনার অধিকার তোমার এখন আর নেই। যেটা ছিল সেটা অনেক আগেই শেষ করে ফেলেছো। আর সরি আপনাকে তুমি করে বলার জন্য। প্লিজ রোদ, আমাকে সেসবের জন্য মাফ করে দাও। আমাকে ছাড়ুন। না, ছাড়বো না। আমি বলছি আমাকে ছাড়ুন। বললাম না এখন আর ছাড়তে পারবো না। নিজে থেকে রিমিকে ছাড়িয়ে একটা থাপ্পড় দিলাম। কতবার বলছি তুই আমাকে স্পর্শ করবি না? আমি তোকে ভালোবাসতাম, তাই তোর কথা শুনতাম, অত্যাচার সহ্য করতাম, কিন্তু এখন আমি ভালোবাসি না, আর কখনো বাসবো না। কথাগুলো বলে দেখলাম রিমির চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে লাগলো, কিন্তু মুখে কিছু বলার সাহস পাচ্ছিল না। রিমিকে দাঁড়িয়ে কান্না করে দেখতে আবারও রাগ হচ্ছিল, সেটা কোনো অসহ্য লাগে, কিন্তু রিমির চোখের জল দেখতে খারাপ লাগে। নিজেকে মাঝে মাঝে মন চায় সবকিছু ভুলে গিয়ে রিমিকে আপন করে নেই, কিন্তু অতীতের ঘটনাটাই বারবার নিজেকে বাধা দেয়। কি হলো, তুই এখনো দাঁড়িয়ে আছিস? তুমি আমাকে তুই করে বলছো? মৃদু কণ্ঠে আর করুণাময় দৃষ্টিতে বলল। হ্যাঁ বললাম। এরপরে তোকে তুই করেই বলবো? কি কি করবি তুই আমাকে? দেখো, আমি তোমায় কিচ্ছু বলবো না, তোমার যা ইচ্ছে সেটাই বলো। প্লিজ এখন শান্ত হও। হ্যাঁ শান্ত হব, কিন্তু তুই ওখানে এখান থেকে যা। রিমি চলে গেল। রিমিকে কষ্ট হইতে গিয়ে নিজেই কষ্ট পায়। কি করব, কিছু করার ছিল না। তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিচে যাব, এমন সময় আব্বু ডেকে যা বললো তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না, কারণ আব্বু বলল যে রিমিকে নাকি আমাকে বিয়ে করতে হবে। আব্বুর কথা শুনে মাথাটা কাজ করা বন্ধ করে দিল। যে মেয়ের জন্য আমার পরিবারে এত অশান্তি সৃষ্টি হয়েছে, তাকে কিনা আব্বু আমাকে বিয়ে করতে বলছে। মাথায় মনে হয় পুরো গেছে। তারপর আব্বু আমাকে বলতে থাকলো যে আমি কিছু জানি না, তুমি যদি এটা না করো তাহলে আমি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেব। আমি আব্বুর কথা শুনে ভয় পেতে লাগলাম, কারণ আব্বু কিছুদিন আগে অসুস্থ থেকে সুস্থ হলো। এখন যদি কিছু হয়ে যায় আমি এটা করতে পারবো না। এরপর দেখি ভাইয়া ভাবি আম্মু মুসকি মুসকি হাসছে, আর রিমি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপর আমি সবার মুখে হাসি দেখে আব্বুকে হ্যাঁ বলে দিলাম। আব্বু বলল সামনের মাসের 5 তারিখ বিয়ের ডেট ফাইনাল করা হয়েছে। তারপর আর কিছুক্ষণ কথাবার্তা বলে জ্যোতিকে নিয়ে রুমে চলে আসলাম। জ্যোতির সাথে খেলা করতে লাগলাম। এমন সময় রিমি রুমে আসলো। বলেছিলাম না নিজের ভালোবাসাকে আদায় করে নিব, এখন শুধু তুমি দেখো বাবু। তোমাকে দেখার মতো এখন আর কিছু নেই, যাও এখন। ওই চুপ হারামি। একটা কাজ করবে? বল। যদি একটু বাবের কাছে রেখে আসো। কেন? তোমার সাথে কথা আছে। তো কি হয়েছে, যদি থাকুক, ও থাকলে সমস্যা কি? ঠিক আছে, তোমার যেতে হবে না, আমি নিজেই বাবের কাছে রেখে আসছি। থাক, আর ঢং দেখাতে হবে না, দাও আমার কাছে। তারপর জ্যোতিকে নিয়ে রিমি চলে গেল। একটু পর রিমি রুমে আসলো। এখন বলো। আমার সামনে দাঁড়াও। রিমি আমার সামনে দাঁড়ালো। তারপর কিছু বলার আগে আমিও দাঁড়িয়ে গেলাম। কেন জানি না আজ রিমিকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। এমন ভাবে দাঁড়িয়ে যেতে দেখে রিমি ভয় পেয়েছে। কিছু বুঝে ওঠার আগে রিমির খমর দড়ি, ওর টুটটা যেন ধনুকের মতো বেঁকে উঠল। রিমির মুখটা আমার এত কাছে চলে এসেছে, আমি নিজেই তার গরম নিঃশ্বাস অনুভব করতে লাগলাম। ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলছে। রিমির পাপড়ির মতো ঠুট দেখতে নিজেকে যেন কোথাও হারিয়ে ফেললাম। রিমির ঠুট জোড়াকে আপন করে নিলাম। আমার এমন ব্যবহার দেখে রিমি নিজেও তাল মেলাতে লাগলো। প্রায় 5 মিনিট পর রিমিকে ছেড়ে দিলাম। দুজনে খাটের উপর বসে পড়লাম। কিছু সময় তো দুজনে নীরবতা পালন করলাম। দেখলাম কোনো কিছু জয় করলে যেমন খুশি হয় ঠিক তেমনই খুশি হয়েছে। মাথাটা নিচু করে মৃদুভাবে হাসছে। এমনভাবে হাসার কি আছে? তো কি হয়েছে? ওই চুপ, তুই আমার সাথে তাল মিলিয়েছিলি কেন? আমার ভালোবাসা আদায় করার জন্য। আমি তো ভুলে কিস করে বলছি, নাহলে তোর মতো মেয়েকে আমি কেন কেউ কিস করবো না। কি বললি তুই? কথাটা বলেই রিমি আমাকে বিছানার উপর ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমার পেটের উপর বসলো। হাত দিয়ে সরিয়ে উঠে বসবো সেটা করতে পারছি না, কারণ ওর 2 হাত দিয়ে আমার 2 হাত বিছানার সাথে চেপে ধরে আছে। এখন বল কেন অইচ্ছায় কিস করলি?
সেটা আমার ইচ্ছা। তোর ইচ্ছা মানে? বলি আমার ঠোঁটের উপর অত্যাচার করতে লাগলো। এভাবে প্রায় 10 মিনিট পর ছাড়লো। রিমির এমন পাগলামি দেখে নিজেও ক্লান্ত হয়ে পড়েছে। কখন যে অজ্ঞান হয়ে যায় তার ঠিক নেই। এখন বল, মন থেকে কিস করেছিস নাকি অন্য কিছু? মন থেকে করেছি। আমাকে ভালোবাসিস এখন? না, বাসি না। কি বললি? না মানে বাসি, অনেক ভালোবাসি। গুড বয়। তারপর রিমি আমার কপালে চুমু দিয়ে চলে গেল। আমি ভাবতে লাগলাম রিমি কি আমার জন্য সঠিক? আর আব্বু তো ঠিক করে ফেলেছে আমাদের বিয়ের কথা। তারপর আমি নিজেও ঠিক করলাম রিমিকে আমি আপন করে নিব, কিন্তু তার আগে একটু জ্বালাতন করব। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। আই, ঘুম থেকে ওঠো। না, একটু পরে। প্লিজ ওঠো। বলছেন একটু পরে? এখান থেকে যাও। ঘুমিয়েছিলাম এমন সময় রিমি ডেকে ওঠালো। জোরে কথা বলার কারণে রিমি রুম থেকে চলে যায়। আমার ঘুম আসছিল না, তাই নিচে চলে আসলাম। নিচে আসতে দেখলাম আম্মু, বাবি, জ্যোতি, রিমি বসে আছে। আমাকে দেখে রিমি দাঁড়িয়ে গেল। কিরে, দাঁড়িয়ে গেলি কেন? না, এমনি। রোদ কিছু বলেছে? না আম্মু, ও কি বলতে যাবে? তারপর কাউকে কিছু না বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। এভাবে চলে গেল কিছুদিন। এর মাঝে তো আমি রিমিকে অনেক অত্যাচার করেছি। মাঝে মাঝে কান্না করে দিয়েছে মেয়েটা। আজ আমার বাসা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, কারণ কাল বিয়ে এই বাসায়, মানে আমার আর রিমির বিয়ে। দেখতে দেখতে সব কাজ শেষ করে বিয়ের দিন চলে আসলো। ভাইয়া, আমার বন্ধুগুলো আমাকে রেডি করে দিচ্ছে আর অনেক মজা করছে। আমিও তাল মিলিয়ে মজা নিচ্ছি। ওইদিকে রিমিকে সাজানো হচ্ছে। আমাকে রেডি করার পর আম্মু আব্বুর কাছে আসলাম। আম্মু আব্বুকে সালাম করলাম। তারপর দেখি রিমির ফ্রেন্ড আর বাবি মিলে রিমিকে নিচে নিয়ে আসছে। আমি একদম হাঁ হয়ে গেছি। মনে হচ্ছে আকাশ থেকে নামা লাল পরি। কিছু মানুষ রিমির দিকে তাকিয়ে আছে, আর কিছু মানুষ আমার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছে। তারপর খাওয়া দাওয়ার সব অনুষ্ঠান শেষ করে আমাদের বিয়ে হয়ে গেল রাত 12টা। আমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, মানে সবাই কিছু টিপস দিচ্ছে। এরা তো মজা করা শুরু করে দিয়েছে। তারপর সবাই মিলে রুমে পাঠালো। কেন জানি না রুমে যেতে আজ খুব ভয় করছে। তারপর সবাই মিলে আমাকে ধাক্কাধাক্কি করে রুমে পাঠিয়ে দিল। রুমে যেতে দেখলাম রিমি রুমে নেই। আমি খুঁজতে শুরু করলাম। তারপর দেখি বেলকনিতে কিছু দেখা যাচ্ছে। বেলকনিতে যেয়ে দেখি রিমি চেয়ারে বসে আছে। চাঁদের আলো রিমির মুখে পড়ছে। অপসরা থেকে কম মনে হচ্ছে না। তারপর আমাকে দেখে আমার দিকে তাকিয়ে থাকলো। মেয়ের পাশে গিয়ে ওর হাত ধরে ধরলাম, ছোট করে একটা ডিপ কিস করলাম। তারপর দুজন মিলে রাতের আকাশ দেখতে লাগলাম। কিছুক্ষণ পর রিমি আমাকে বলল, ছেড়ে যাবে না তো কখনো? কখনো না, সারা জীবন তোমার পাশে থাকবো। তারপর আমি রিমিকে খুলে করে বিছানা নিয়ে আসলাম। রুমের লাইট অফ করে দিলাম। তারপর আর কি, বাকিটা ইতিহাস। সবাই যার যার মতন ভেবে নাও। সবাই দোয়া করবেন আমরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারি।